টাইগার্স ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেটে আপনারা নিশ্চয়ই অনেককে দেখতে পাচ্ছেন, দুটো গিটার নিয়ে তারা অপেক্ষা করছেন। তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দেবো আপনাদের। তবে তার আগে শেষ 32-এর লড়াই শেষ হলো, সে খবর আপনাদেরকে জানাতে চাই। জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো পরাশক্তির বিদায়, প্যারাগুয়ের রূপকথা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর শুরু হলো শেষ 16-র মহারণ। এবং প্রতিটি হারই হচ্ছে বিদায়ের ঘন্টা বাজাবে কিন্তু এই ম্যাচ মঞ্জুর। এবং প্রতিটি রাউন্ডে এবং প্রথমবারের মতো নকআউটে জয় পাওয়া কানাডার বিপক্ষে আজ মাঠে নামছে শক্তিশালী মরক্কো। আর সামনেই প্যারাগুয়ে, কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স, তাদের মধ্যে খেলা হবে। বিশ্বকাপে এবারই প্রথম 3 আয়োজক দেশ পা রাখলো নকআউট পর্বে। শক্তিশালী দলগুলো যেখানে হোঁচট খেয়ে ফিরে গিয়েছে, সেখানে আয়োজক দেশগুলোর এমন সাফল্য নতুন ইতিহাস রচনা করেছে। এবং শেষ 16 শুধু দলগত লড়াই না, বরং ব্যক্তিগত দৌড়ও যেন নতুন সমীকরণ তৈরি করছে। এসব নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা, আমি মনজুর আল মতিন। এবং আমার মনে হয় অতিথিদের সাথে এখন আমরা পরিচিত হই। এবং আমাদের আজকে কিন্তু ফ্যামিলি ডে স্পেশাল প্রোগ্রাম, এবং আমাদের সাথে একটা স্পেশাল ফ্যামিলি আছে। যেই পরিবারটাকে আপনারা যদি দেখতে পান, যেটি মনজুর শুরুতেই বলেছিলেন যে গিটার হাতে, তার মানে আমরা বুঝতে পারছি এবং আপনারা চেনেন নিশ্চয়ই এই পরিবারটিকে অনেকেই। আমাদের সঙ্গে আছেন আজকে এসএইচ পরিবার, এবং এই পরিবারের সবার সাথে আমরা একটু পরিচিত হব। আমরা শুরু থেকেই যদি একটু সবার নামটা জানি। ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত করার জন্য। আমরা এসএইচ, আমরা একটি ফ্যামিলি ব্যান্ড। আমি, আমার 3 কন্যা, ঈদ। আমরা সবার কাছ থেকে একটু নামগুলো শুনি। বলো। ঈদ। আমি ঈদ। আমি সারওয়া। আমি আলিনা। আমি ডক্টর রাকিয়া ইশরা। আর আমি ডক্টর সাইফ শরীফ। এখানে আমরা ওরা ও লিড গিটারিস্ট, ও বেস গিটারিস্ট, রিদম গিটারিস্ট, আমি ড্রামার। আর ও ড্রামার। আমার একটা জানার আগ্রহ যে পুরো পরিবার মিলে বাংলাদেশে সম্ভবত আপনারাই প্রথম একটা ফ্যামিলি রক ব্যান্ড। তো এর শুরুটা আসলে কিভাবে? খেলা নিয়ে কথা বলবো, তবে এটা একটু জানতে চাই। আমরা 2019 তখন আমাদের ব্যান্ডের সূচনা। তারপরে এটা তখন আমরা দেশের বাইরে ছিলাম, অস্ট্রেলিয়াতে ছিলাম। তারপরে যখন 21-এ দেশে আসলাম, আমাদের ব্যান্ড হিসেবে যে পথ চলা সেটা শুরু হয়ে গেল। সংক্ষেপে এতটুকুই বলতে হয় আর কি। আপনারা দেশের বাইরে ছিলেন এবং তারপর বাংলাদেশে চলে এসেছেন, সেই গল্পগুলো শুনবো। তবে খেলা তো চলছে এবং বিশ্বকাপ মানে উন্মাদনা। সেই জায়গায় জানতে চাই আপনারা আসলে কে কোন দলের সাপোর্টার? খেলা চলছে এবং মারামারিও চলছে। আমার মনে হয় আমরা যতটা না খেলা দেখি বা বুঝি, তার চেয়ে বেশি খেলা নিয়ে আলোচনা হয় এবং ফাইটিং হয়। কে ভালো, মেসি ভালো নাকি এমবাপ্পে ভালো? আর্জেন্টিনার ফ্যান এখানে সবাই আসলে ফাইটটা কি নিয়ে হয়? হ্যাঁ, ফাইট ইউজুয়ালি হয় হচ্ছে যখন আমরা ওই যে বিভিন্ন ধরনের মানে ইউজুয়ালি হচ্ছে প্লেয়ার্সদেরকে নিয়ে হয়। আচ্ছা, তার মানে এখানে কে কার ভক্ত? প্রিয়, আমরা সাইড ভাই দিয়ে শুরু করি। সাইড ভাই প্রিয় খেলোয়াড় কে? আমি তো আসলে প্রাগৈতিহাসিক যুগের লোক। আমার ভক্ত তো প্রথমে মানে ফুটবলের আর্জেন্টিনার ফ্যান হওয়ার কারণ কিন্তু ম্যারাডোনা। তারপরে এখন ডেফিনেটলি আমার মনে হয় গতবারের চেয়ে মেসি এখন বেশি ভালো খেলছে। আপনি তারকাদেরকেই চুজ করছেন, সেফে খেলতে চাচ্ছেন। আমরা যদি একটু আলিনার কাছে শুনি। আলিনা। হ্যাঁ হ্যাঁ, বলো। জি, আলিনার প্রিয় খেলোয়াড় কে? আমার ফেভারিট খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার। ওকে, আর যদি আমরা জিজ্ঞেস করি ঈদের প্রিয় খেলোয়াড় কে? আমার প্রথমে হচ্ছে লিওনেল মেসি, আর সেকেন্ড হচ্ছে ফার্নান্দেস। ওকে, আর সারোয়া? আমি অবশ্যই লিওনেল মেসি। মার্টিনেজকে আমার খুব ভালো লাগে যখন ফোকাস করে। আর তারপরে হচ্ছে অ্যালভারেজ। ডক্টর রাকিয়া আপু? আমার ভালো লাগে মেসিকে, অবশ্যই সবাই তো মেসির নামই বলছে। আমার ভালো লাগে আমার গোলকিপার আর্জেন্টিনার যে মার্টিনেজ, ওকেও খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে দুর্দান্ত রিফ্লেক্স। ওকে, তাহলে গতকালকের ম্যাচটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলি, যে একেবারে কি ঘাম ঝরিয়ে দিল কিনা আর্জেন্টিনা এবং কেপ ভার্দের যে ম্যাচ হলো? অনেকেই বলছে একেবারে কানের পাশ দিয়ে গেছে। কেমন লেগেছে আসলে এই ম্যাচ? আমার কাছে ও গোলকিপারকে পছন্দ করে শুনে আমার ভালো লাগে না। গতকালকের ম্যাচে মানে আমার কাছে মনে হচ্ছে যে গোলকিপারের যে পারফরমেন্সটা হয়তো আরেকটু সুযোগ ছিল। আমরা অবশ্য এক্সপার্ট না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে নট আপ টু দ্য মার্ক। বিশ্বকাপে আরো বেটার পারফর্ম করতে দেখেছি মার্টিনেজকে। সেই জায়গাটাতে কিছু ইনজুরির ব্যাপার ছিল এবং এখনো হয়তো সেভাবে ফর্মে ফিরে আসেনি। তবে আপনাদের মধ্যে একই দল করার পরেও এই যে মজাগুলো, ডিবেটগুলো হয়, সেগুলো আপনারা কেমন এনজয় করেন যখন খেলা দেখেন?
এটা এটা ফুটবল যখন আসে এটা একটা উৎসব, হ্যাঁ, 4 বছর পর পর আসছে, আমরা এত আনন্দে থাকি। জিনিসটা হচ্ছে যে আমরা খেলা দেখছি, তার চেয়েও বড় কথা হচ্ছে যে একসাথে গল্প করছি, আনন্দ করছি। যেমন কালকে খেলা ছিল, কার ছিল খেলা কালকে? ইজিপ্ট এবং হ্যাঁ, অস্ট্রেলিয়া। ইজিপ্ট এবং অস্ট্রেলিয়া খেলা ছিল। তো খেলাটা আমরা দেখলাম, যখন দেখলাম তো খেলা দেখাচ্ছে আমাদের আনন্দটা অন্যরকম। আমরা ভালো খাচ্ছি, ওর মা একটু বললো যে রাকিয়া বললো যে হ্যাঁ আজকে তো ভালো খেলা আছে, আজকে আমরা একটু পোলাও খাই। একেবারে উৎসব। একদম, ফুটবলের উৎসব হ্যাঁ বাংলাদেশে। একটু পোলাও খাই। হ্যাঁ, ঈদ বললো মা তুমি পোলাও রাঁধবে, ঈদ আমার মেয়ে। ও বললো তাহলে আমি একটু মুরগি রাঁধি। ও, হ্যাঁ, ঈদ তখন রান্না করতে পারে? ঈদ খুব ভালো রান্না পারে, খুব ভালো। কোরমা রান্না Okay. করেছি। হ্যাঁ, তো ও যখন মুরগি রাঁধে, ঈদ আমাদেরকে নিশ্চয়ই দাওয়াত দিবে এরপরে। হ্যাঁ, ঈদের এবং দিন, কোনো ঈদের আগেই অবশ্যই। তো ঈদ যখন, হ্যাঁ 3টা ঈদ হতে চলেছে। ঈদ যখন বললো মুরগি রানবে, ওর মায়ের আবার একটু মন খারাপ যে ঈদ তুমি কি ঝাল রানবে না কোরমা রানবে। তো ঈদ বললো ঠিক আছে আমি ঝাল রাঁধি, ও মা বললো আমি কোরমা রানবো। তো এইগুলা নিয়েও একটু হট সিচুয়েশন হয়, কিন্তু মানে একটু মনোমালিন্য হয়। আমি দেখি, আমি কিন্তু এক্সপ্রেশনগুলো খেয়াল করি। হ্যাঁ, তো আলোচনা হচ্ছে, খেলা চলছে এই সবকিছু। ফাঁকে আমি একটু বলি যে যেমন রাকি আপুকে যদি আমি বলি যে আমার মনে হচ্ছে যে সবাই আসলে এক। আর কে ভাইয়া মা, মনে হয় কে- রেফারির ভূমিকায় থাকেন। শুনে যেটা মনে হলো। ঠিক, আচ্ছা, আরো referee, বিস্তারিত একদম। শুনবো কোনা, তো তার আগে টিটু ভাইয়ের কাছে একটু যাব। প্রতিদিনকার মতো সাইফুল বাড়ি টিটু ভাই আমাদের সাথে আছেন। টিটু ভাই, আজকে অফিসে ঢুকে আমি আমার কলিগদের সাথে আলোচনা করছিলাম যে অল্পের জন্য বেঁচে গেল কিনা, তাতে দেখলাম অনেকে খুব রুষ্ট হচ্ছেন। কি রুষ্ট হওয়ার মতো কথা বললাম কিছু? না না না, একদমই না। এটা মানে থিওরির কথা বলতে হয়। সে বলছিল যে ফিফার একটা আলাদা পুরস্কার তৈরি করা উচিত এই ধরনের পারফরমেন্স স্বীকৃতি দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনি যদি এইভাবে চিন্তা করেন যে দিস কান্ট্রি ইজ ফ্রম নো হোয়ার, সেনেগালের 400 কিলোমিটার দূরে বা ওই ধরনের একটা জায়গার থেকে, একটা দ্বীপের ছোট্ট একটা দেশ, হাউ ক্যান দে থিঙ্ক অ্যাবাউট টু উইন এগেনস্ট দিস কাইন্ড অফ টিম, যে আর্জেন্টিনাকে হারাবো, ওয়াও, প্রায় স্পেনের সাথে ড্র করা, উরুগুয়ের সাথে 1-1 ড্র করা, আনবিলিভেবল। এবং এক্সট্রা টাইমে যাওয়া এই ধরনের জন্য হ্যাঁ, একটা মানে দলের জন্য এক্সট্রা টাইম শুধু না, আপনার কালকের ম্যাচে অ্যাট সাম পয়েন্ট দে ওয়ার প্লেইং বেটার দেন আর্জেন্টিনা। সো এইটা হচ্ছে যে মানে চমক। আমি বলবো যে সারপ্রাইজ, বাট এতটা সারপ্রাইজ আমরা জীবনে মানে হইনি। আমার ক্যারিয়ারে আমি এরকম দেখিনি যে একটা টিম আউট অফ নোয়ার 65 সামথিং হতো তাদের র্যাঙ্কিং, বাট এসে যে ফাইট করছে মাঠের মধ্যে। এবং এটা আমরা বলি যে লো ব্লক, ওকে, লো ব্লকটা করেছে, বাট যখন ওরা গোল খেয়েছে দে ওয়েন্ট ফর হাই ব্লক, হাই ব্যাক লাইন, আর্জেন্টিনাকে প্রেস করছিল গিয়ে, এবং তারপরে গোলগুলো এসছে। আমরা যদি মানে সরাসরি চলে যাই ভিডিও, গোলগুলোতে যাই একটার পর একটা। যদি স্ক্রিন আসে, সো আমরা আর্জেন্টিনা ওয়াজ ফ্রাস্ট্রেটেড বাই দেয়ার লো ব্লক। সো এখানে যেটা করেছে ইস এগেইন দ্য গাই মেসি। এবং কালকে আমার মনে হয় যে লিসান্দ্রো মার্টিনেজ ওয়াজ আনাদার হিরো ইয়েস্টারডে। চমৎকার গোল। ওর এই পাসটা প্লাস হচ্ছে ওর নিজে গোল করাটা, এবং দুইটা সেন্টার ব্যাক গোলে আসছে, যদিও রোমেরোটা ওন গোল দেখানো হয়েছে, বাট এই যে আনলাইকলি সোর্স থেকে আসা, এটা আর্জেন্টিনার স্পেশালিটি। এবং এই পাসটা দেখেন, মেসির যে রানটা, সে প্রথমে ভিতরে ঢুকলো, দেন সে গেল, এবং টাইমিং পাস দেখেন, লুক এট দ্য ফার্স্ট টাচ অ্যান্ড ফিনিশ, ইট ওয়াজ এক্সিলেন্ট। বিকজ মনে আছে কিনা আপনার 2018-তে নাইজেরিয়ার সাথে এরকম একটা গোল করেছিল এরকম লং পাস থেকে। এনিওয়ে, আমরা যদি সামনে যাই, অ্যান্ড হি ওয়াজ অ্যাকনোলজিং লিসান্দ্রো মার্টিনেজ ফর দ্য পাস। এবং এইখানে দেখেন, এই খেলার পর 59th মিনিটে কেপ ভার্দে এই বলটা কিন্তু আসে, হাইলাইন ছিল তাদের ব্যাক। অ্যাকচুয়ালি আর্জেন্টিনা পারছিল না বলটা ওই হাফে নিতে, ওইখান থেকে যে পাস করে। এবং এখানের যে ক্রেডিটটা আমি বলবো, পাস ফ্রম নাম্বার 20, ওর পাসটা দেখেন, এখানে শুধুমাত্র এইটুক জায়গা ছিল পাস দেওয়ার জন্য, এবং সে এই জায়গাটা ইউজ করেছে চমৎকার। এবং দেওয়ার পর তার যে ফিনিশিংটা এবং তার যে রানটা, অনেকেই রান করছে যেমন এই প্লেয়ারটা, ওই প্লেয়ারটা, বাট সে আসছে নিয়ার পোস্টেরও বাইরে। এই জায়গাটা সাধারণত অরক্ষিত থাকে যখন ক্রস হয়, কারণ এভরিবডি ইজ এক্সপেক্টিং দ্য ক্রস উইল কাম টু দ্য ক্রসিং চ্যানেল, এই জায়গাটার মধ্যে। এবং তারপরে যে ফিনিশটা, এই ফিনিশটাও দেখবেন যে আপনার লিসান্দ্রো মার্টিনেজের পায়ের ফাঁক দিয়ে গিয়েছে। সো এক্সিলেন্ট ফিনিশ। তারপরে তো সেই স্ট্রাগল করা যে কিভাবে ব্লক ভাঙা যায়, কিভাবে যাওয়া যায়, তারপরে এই গোলটা আসলো, লিসান্দ্রো মার্টিনেজ ফার পোস্টে আসলো, এবং এখান থেকে যে ফ্লিকটা হলো, তারপরে তার কন্ট্রোল,
ফার্স্ট টাচ ওয়াজ ভেরি গুড, কারণ এখানে যদি সে কন্ট্রোল করতো, এই সেকেন্ড টাচে যেতে যেতে এখান থেকে প্লেয়ার আসতো। সো ফার্স্ট টাচটা অ্যাওয়ে ফ্রম দ্য বডি নিয়ার টু দ্য গোল, এইটা ছিল একটা এক্সেলেন্ট ফার্স্ট টাচ। অ্যান্ড দেন চমৎকার ফিনিশ। নিয়ার পোস্ট দিয়ে ফিনিশিং, যেটা গোলকিপাররা সাধারণত এক্সপেক্ট করে কম, রুফ অফ দ্য নেট, যেটা মেসি করেছিল। দেন আমি বলবো দ্য বেস্ট গোল অফ দ্য টুর্নামেন্ট এখন পর্যন্ত হ্যাঁ, আমরা এমবাপ্পেকে দেখে এই ধরনের গোল করতে, বাট এমবাপ্পে বক্সের ভিতরে করেছিল, বাট দিস গোল ওয়াজ ফ্রম আউটসাইড দ্য বক্স। সো আর্জেন্টিনা মানে বেশ এবং ব্লকটা অ্যাঙ্গেলটাও তো বেশ কঠিন। রাইট। সো এই যে এখান থেকে মারছে একদম এজ অফ দ্য পেনাল্টি এরিয়া, শুধুমাত্র জায়গাটা আমরা যদি দেখি মার্টিনেজের কাভারিংটা, হি ওয়াজ ইন আ ভেরি গুড পজিশন, ডাইভিং লেন্থ দিয়ে হচ্ছে নিয়ার পোস্টটা কাভার করেছে। এইটা হচ্ছে সে দেখেছে যে এই পর্যন্ত জানে যাওয়া যায়, এখন জায়গাটা কিন্তু এদিকে, এছাড়া কিন্তু এখানে গোল হওয়ার চান্স কম, কারণ মার্টিনেজের রিচ অনেক বড় বিকজ অফ হিজ বডি। হোয়াট এ গোল! অবিশ্বাস্য সুন্দর একটা গোল। অ্যান্ড আফটার দ্যাট একটু বেশি করেছিল, সে চলে গিয়েছিল। সো এইখানে তারপরে মেসি, ওটা কি নিয়মের মধ্যে পড়ে একদম গ্যালারিতে যে চলে গেলেন? এখন আপনার হয় কি যে অ্যাডিশনাল টাইম যে 10, 11 মিনিট, 12 মিনিট, 13 মিনিট দেয়, এই ধরনের সেলিব্রেশনের জন্য কিছু অতি মাত্রায় আইনে কি কোনো বাধা নেই? না, আইনি বাধা নেই। হি ক্যান গেট আ ইয়েলো কার্ড ইফ গোয়িং আউট অফ দিস মানে পিচ। আই এম নট শিওর, জার্সিটা কিন্তু খুললে অবশ্যই ইয়েলো কার্ড। বাট এখানে গোলটা আমি বলবো যে এক্সিলেন্ট কর্নার ফ্রম মেসি অ্যান্ড রোমেরো এগেইন, দুইটা সেন্টার ব্যাকের দুইজনের কন্ট্রিবিউশনে ম্যাচটা কিন্তু জিতে আসে। সামনের ম্যাচ কি সহজ হবে না কঠিন হবে? ইজিপ্টের সাথে পড়েছে, ইট শুড বি মানে ইজিয়ার দেন দিস ম্যাচ। এবং আমি শুধু মানে বলবো যে আসলে তিনটা টিমের সাথে যে খেললো, কাবো ভার্দে বা কেপ ভার্দে যা বলি, ইট শোজ যে এখন আর অত ডিফারেন্স নাই। বাট আমার কথা হলো যে সাহসটা, যে মেন্টালিটিটা, যে উই ক্যান উইন দিস ম্যাচ উইথ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এইটা হচ্ছে মুগ্ধ করেছে আমাদের। এবং ববিস্তা যে কোচ, এক্সেলেন্ট পার্সোনালিটি, ও যে ডাগ আউটে দাঁড়িয়ে তার কথাবার্তা ইয়েতে। এবং এই ম্যাচে আমি সবচেয়ে যেটা আমার দৃষ্টি কেড়েছে সেটা হলো মানে স্কালোনির গোল হওয়ার পর হি ডিডন্ট সেলিব্রেট, বেশ একটা গম্ভীর চেহারায় বসেছিলেন। ক্লোজ হিজ আইস, যে চোখটা বন্ধ করছে। সো এটা বোঝা যাচ্ছে যে দ্য শাই অফ রিলিফ, যে কোথায় গিয়েছিল। চলো না পিয়াসি এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে দূর অজানায়। চলো না পিয়াসি এমন নিয়ে ঘুরে আসি বহু দূরে নীরবতায়। অনন্ত আকাশের মাঝে সবুজ পাহাড়ি ঘাসে নীল নীল ঝর্ণা ধারা ছন্দময়। অনন্ত আকাশের মাঝে সবুজ পাহাড়ি ঘাসে নীল নীল ঝর্ণা ধারা ছন্দময়। চলো না পিয়াসি এমন নিয়ে ঘুরে আসি
চমৎকার। দারুণ। আমাদের সঙ্গে দর্শক আমরা শুরুতেই জানিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে আজকে রয়েছে সেইজ ফ্যামিলি এবং পুরো পরিবারের একটা ব্যান্ড এবং রক ব্যান্ডের গান করেন সাইফ ভাই আছেন এবং তার 3 কন্যা, তার সহধর্মিণী। একটা দারুণ গান শুনছিলাম। এই গানের পরিবেশনটা তো আপনারা সবাই মিলে করলেন। গানের লিরিক কিংবা কম্পোজিশনও কি সেটাও আপনাদের করা? না, লিরিক্স ডক্টর রাকিয়া, আমার তার মানে সহধর্মিণী। আপনাদেরই ফ্যামিলিরই। আর সুর করেছিলাম আমি এবং আমার আমি মূলত আমি করেছিলাম সুরটা। আচ্ছা, এসএইচ নামটা কিভাবে আসলো? এসএইচটা আসলে কোনো মানে শুনে মনে হয় যে একটা ইংরেজি শব্দ, আসলে কোনো শব্দ এটা নাই, ডিকশনারিতে কিছু নাই। এটা এসএইচ হচ্ছে আমাদের প্রত্যেকের নামের অধ্যক্ষর নিয়ে। এতে যেমন আলিনা, এস এসে সারোয়া, ইতে ঈদ, আইতে ইশরা, আর সাইফ এসে সাইফ, এসএইচ। ওকে, দারুণ। এই যে গানের জগতে আসা, কারণ রাকি আপু হচ্ছেন ডাক্তার, আপনি হচ্ছেন পেশায় একজন ইঞ্জিনিয়ার, সেখান থেকে এরকম একটা ব্যান্ডের চিন্তা ভাবনা কিভাবে এলো? আমার মনে হয় আমি যখন বিয়ে করেছি ওকে, তখনই বলেছি যে আমাদের কিন্তু ব্যান্ড করতে হবে। ওই ব্যান্ড যেন হয় এই প্ল্যান করে বিয়ে ওটা করেছি। কাবিননামায় শব্দ হিসেবে ছিল। এটা হয়তো, এবং এই কথা যখন আমি বলি অনেকে সত্যি বিশ্বাস করে, কিন্তু এটা তো আসলে বিশ্বাস করার মতো কথা না। আমরা তো জানি না যে আমাদের ভবিষ্যৎ কি যখন বিয়ে করেছি। তো এটা হয়ে গেছে আসলে, আচ্ছা, এটা হয়ে গেছে। আমি তো সবসময় মিউজিকের সাথে ছিলাম। প্রথমে শাস্ত্রীয় সঙ্গীতের সাথে আমি ছিলাম, পরবর্তীতে ওয়েস্টার্ন মিউজিকে আসলাম যখন বুয়েটে আসি। ও প্রথমে শাস্ত্রীয় সঙ্গীতে ছিল রাকিয়া, পরবর্তীতে ও ড্রামস বাজানো শুরু করে। তো এইভাবে আমি আর রাকিয়া প্রথমে অস্ট্রেলিয়া থাকতে ওই খ্যাপ বলে না, খ্যাপ মারা বলে না, হ্যাঁ খ্যাপ মারতাম আর কি, মিউজিশিয়ান হিসেবে একটু টাকা পয়সা পেতাম, খ্যাপ মারতাম। হ্যাঁ, তো এইভাবে আমাদের শুরুটা। কিন্তু ওরা যখন আসে, ওরা 3 জন যখন গিটার নিয়ে দেখলাম যে বসে, তখন দেখলাম যে এটা আসলে ওরা পৃথিবীতে এই কাজই আসছে, আর কোনো কাজ ওদের দরকার নেই। কারণ ওদের হাতের যে কাজ, খেলা আমি দেখি নাই কখনো। আমি অনেক মিউজিশিয়ানের সাথে দেশে বিদেশে আমি কাজ করেছি, মিশেছি, কিন্তু তখন বুঝলাম যে না, আমি আর যাই করি ওদের এই প্রতিভাটাকে আমাকে মূল্যায়ন করতে হবে এবং আমি ওদেরকে যতটুকু পারি আমার জায়গা থেকে সাপোর্ট দিয়ে দিব। আমার জায়গা থেকে আমি সাপোর্ট দিয়েছি, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। আমরা একটু ছোট করে ওদের কাছ থেকেও শুনি আসলে কিভাবে এই মিউজিকের প্রতি ভালোবাসা। ছোটবেলা থেকে আমরা বাবা মাদের গান শুনেছি, অনেক প্র্যাকটিস প্যাডে গিয়েছি, অনেক কনসার্টে গিয়েছি, তখন সেখান থেকে একটা আগ্রহ আসে। তারপরে আমি ঈদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর মেনলি ওভাবে, কারণ আমরা অনেক গান শুনতাম, অনেক মানে সবসময় মিউজিকের মধ্যেই ছিলাম, সেই জন্য হয়তো মিউজিকের প্রতি একটা ভালোবাসা এবং সেখান থেকেই পুরো পরিবার মিউজিক সঙ্গে নিয়ে। আমি একটু সাইড ভাইকে আরেকটা অন্য বিষয় একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, 4 জন নারী, আপনি কি একা একটু সংখ্যালঘু পড়ে যান কিনা? একদম একদম। এটা আসলে মানে আমার বলা লাগবে না, আপনারা বুঝতেই পারছেন। এটা বললে তো আসলে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। তো আমার মনে হয় বলা হয়ে গেছে। ব্যাপারটা কি এমন হতে পারে যে আর্জেন্টিনার সমর্থনটাও চাপে পড়ে হয়ে গেছে, এরকম কি ব্যাপারটা? না না, আমার কাছে মনে হয় আমি আর্জেন্টিনা আমার একটা সাথে বংশ পরম্পরায় পাওয়া দল। না, আমার সাথে ওর দেখা যখন হয়েছে তখন থেকেই আমি আর্জেন্টিনা করি। হ্যাঁ, ও হয়তো আর্জেন্টিনা তখন মানে থেকে। তখন এমন কি হতে পারে, মানে উনি হয়তো আর্জেন্টিনা ছিলেন না, যখন বুঝতে পারলেন আপনি আর্জেন্টিনা তখন না আমিও আর্জেন্টিনা? না না কিন্তু না, মাঝে এমন ওইরকম হতে না। পারে, এরকম হতে পারে আর্জেন্টিনা না? বলেই দুজন ভাই আসলে কিন্তু কিচ্ছু দুজনের বলছেন না, ভাই চুপ প্রতি- করে আছেন। ওইটা হওয়ার একটা চান্স clue আছে নাই, কিন্তু ওইটা এখানে। হওয়ার চান্স নাই। না, কারণ কারণ হচ্ছে দুজন আর্জেন্টাইন ফ্যানই আসলে একসাথে ফাইনালি তারা এক হয়েছেন, কারণ তাদের মনের মিল আছে, আমরা এটাই ধরে নিতে পারি এবং পরবর্তী প্রজন্ম তো কোন দলের হবেই, সমর্থক সেটা বুঝাই বাই যাচ্ছে, তাই ডিফল্ট। না? আমাদের ট্যাকটিক্যাল বিশ্লেষণগুলো আমরা শুনতে পারি, আমরা আবারও এই পরিবারের কাছে আসবো, জানবো অনেক নিশ্চয়ই। বিষয়। টিটু ভাই, আর্জেন্টিনার সমর্থন নিয়ে খানিকটা আলাপ হচ্ছিল এবং অনেকে বলছেন যে 32-এ কাবে ভার্দে খেলা যদিও সহজ হলো না, এরপরে ইজিপ্ট, ভাগ্যটাই সুপ্রসন্ন আর্জেন্টিনার। ওয়াই? কারণ কাবো ভার্দে যেটা দেখিয়েছে অ্যাকচুয়ালি স্পেন এবং উরুগুয়ের সাথে, তো এটা তো টাফেস্ট টিম, তারা ওয়ান অফ দ্য টাফেস্ট টিম। সো এটা আর্জেন্টিনাকে হেল্পই করবে। এবং কালকে যেটা আমি বললাম যে 2টা সেন্টার ব্যাকের ইনভলভমেন্ট ইন অ্যাসিস্ট, অলসো ইন আ গোল, 2 গোলস। সো এটা একটা ব্রিলিয়েন্ট টিমের লক্ষণ কিন্তু, যে আনলাইকলি সোর্স থেকে গোল পাওয়া। যেমন স্পেন ওই দিন রাইট ব্যাক পারো গোল করেছে। সো ওই জিনিসগুলি লাগে, যারা চ্যাম্পিয়ন হয় কোনো দিন এমবাপ্পে কাজে আসলো না, তখন রাইট ব্যাক কোন্ডে গিয়ে গোল দিল, ওই ধরনের দরকার হয় যারা, এবং যাদের
সাবস্টিটিউশন, বেঞ্চের ডেপথ ভালো, তারা মাঠে এসে কন্ট্রিবিউট। শেষ 16-র হিসেব মোটামুটি পরিষ্কার এখন। সামনে কারা এগোচ্ছে, কোন ম্যাচ কেমন হতে পারে? ব্রাজিলের খেলা তো শুরুর দিকেই রয়েছে, তাদের ফলাফল কি দাঁড়াতে পারে? না, ব্রাজিল তো নট এ ইজি ম্যাচ, তাই না? ব্রাজিল আমরা দেখি এখানে যারা যারা আছে নরওয়ের সাথে পড়বে, নরওয়ে খুব ব্লক তৈরি করে, তো ব্লক তৈরি করলে আসলে যতই সেরা টিম হোক, ইটস ভেরি হার্ড টু ফাইন্ড স্পেস। একটা স্কোয়ার মিটারও এখন ম্যাটার করে। সো এই জন্য আমাদের সবসময় এই ধরনের ম্যাচগুলি কিছু কিছু থাকবে। এই প্রত্যেকটা ম্যাচে যেটা হবে যে দ্য ফার্স্ট গোল উইল চেঞ্জ দ্য কোর্স অফ দ্য গেম। কারণ নকআউট ম্যাচ তো, একটা টিম খোলস থেকে বেরিয়ে আসবে যদি সে একটা গোল কনসিড করে, তো ওই জিনিসগুলি আসলে ম্যাটার করবে। এর পাশাপাশি পর্তুগাল স্পেন তো মনে হয় বেশ একটা সাংঘাতিক খেলা হতে চলেছে। কে জিতবে? সাংঘাতিক হতেও পারে, নাও হতে পারে। কেমন? মানে স্পেন ক্যান ডোমিনেট, মানে আমার কাছে মনে হয়। আর আমাদের তো আজকে প্যারাগুয়ে ফ্রান্স আছেই, সো এটা নিয়ে আমরা কিছু নিশ্চয়ই দেখতে তার হয়তো। বিস্তারিত নিশ্চয়ই আছে আপনার কাছে। আমরা যদি হ্যাঁ, আমরা ল্যাপটপের screen-এ স্ক্রিনটা যদি যদি দেখি এটা তাহলে আসে। সুবিধা হবে। আমরা হ্যাঁ, তো বিশ্লেষণে এখানে আসতে এটা প্রেডিক্টেড আমি প্রথমেই প্যারাগুয়ে টিম নিয়ে একটু বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট অর্গানাইজড ডিফেন্সিভ টিম ইন দ্য টুর্নামেন্ট, এবং ওদের ফিজিক্যাল স্ট্রেংথ, কাউন্টার অ্যাটাক অন দ্য ওয়াইড এরিয়াস, প্লাস হচ্ছে সেট পিসে ওদের ফিজিক্যালি ইনভলভমেন্ট, এটা অবশ্যই ফ্রান্সকে বিপদে ফেলানোর চেষ্টা। বাট ফ্রান্স ইন আ ভেরি মানে এমবাপ্পে, টপ ফর্মে ডেম্বেলে, আছে। এলিসি Right. যারা খেলছে So, এখন। হ্যাঁ, ওদের টিম নিয়ে খুব বেশি কিছু বলার নেই, আমরা অলরেডি গত ম্যাচে ওদের নিয়ে আলাপ করেছি। আমরা একটু যদি ভিডিও দেখি তাহলেই আমাদের ফ্রান্সকে নিয়ে কথা বলা ইজিয়ার হয়ে যাবে। তাদের গতি তো বোধহয় সবচেয়ে ভালো এই মুহূর্তে যে দলগুলো দেখছি আমরা। হ্যাঁ, আমার স্ক্রিনটা যদি চলে আসে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা আমরা আগেও দেখেছি, বাট আমি আবারও হাইলাইট করতে চাচ্ছি এই তিনজন প্লেয়ার, ডেম্বেলে, এমবাপ্পে এবং ওলিসি। ওলিসে। তো তাদের সাথে মাঝখানে চোয়ামেনি এবং র্যাবিও, ওদের দুই উইং ব্যাক খুব ভালো ওভারল্যাপ করে, কুন্ডে ওয়ান অফ দেম। সো এই জিনিসগুলি ওদের খুব ভালো, যেটাই হবে যে প্যারাগুয়ে খুব লো ব্লক করবে, বাট এই ধরনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দরকার হবে, যেটা এমবাপ্পের কাছ থেকে আমরা পাই, ডেম্বেলের কাছে পাই, কিংবা ওলিসে। ওলিসে ইজ দ্য কি। আমি মনে করি যে আজকে ওরা চেষ্টা করবে প্যারাগুয়ে ওলিসিকে একদমই জায়গা না দেওয়া, কারণ ওলিসের পাসগুলি এই যে মানে বিটুইন দ্য লাইন্স এবং ফাইনাল পাসগুলি টু উইথ এমবাপ্পে একটা দারুণ পার্টনারশিপ ওদের। সো এখানে যে একটা পাসেই যে মাঝখান দিয়ে ওলিসে যে পাসটা দেয়, এটার থেকে ওই দিন অবশ্য উইঙ্গার এসে ভিতরে গোল করেছে, এমবাপ্পে তখন লাইনে ছিল, এবং বার্কোলার সেই স্ট্রাইকটা ফার্স্ট টাচের পর খুব ভালো ছিল। এবং আমরা বলবো যে থার্ড গোলটার সময় দেখা গিয়েছে আসলে যে কম্বিনেশন বিটুইন ওলিসে অ্যান্ড এমবাপ্পে ওয়াজ। এবং ফিনিশ শুধুমাত্র যে এমবাপ্পের উপর নির্ভর করছে না। তা তো না, এতজন চমৎকার ফিনিশ করছে। রাইট, এটা আমরা জানি যে ডেম্বেলে 4 গোল করেছে, এমবাপ্পে 5 গোল, সো ওই কম্বিনেশনটাও ভালো। সো এখানে ওলিসে এবং এমবাপ্পের যে কম্বিনেশনটা ছিল, এবং টাইমিং রান, এক্সেলেন্ট অ্যাকুরেট পাস অ্যান্ড এক্সেলেন্ট ফিনিশ, সো এই জিনিসটা এখানে ফ্রান্সের। তো আরেকটা লড়াই চলছে সর্বোচ্চ গোলের মেসির সাথে এমবাপ্পের, শেষমেশ কে এগোবে মনে হয় এই এটা বিশ্বকাপ বলা পর্যন্ত? মুশকিল আসলে, যে আপনার দেখছেন কালকে মেসি কিন্তু একটা দারুণ গোল করেছে, এরপরে ওর ট্রাইগুলি ওয়াজিনিয়া দারুণ সেভ করেছে, যেমন সেট পিস থেকে ফ্রি কিকের বলটা, মানে দারুণ মারাত্মক সেভ ছিল আমি বলবো। কারণ এটা একদিক দিয়ে সম্ভব হয়েছে, কারণ হচ্ছে ওয়াজিনিয়া পোস্টের ওয়াল ঠিক করছিল, ওই মুহূর্তে মেরে দিয়েছে মেসি। তো আমরা মেসি 7 গোল 6 গোল, আর এখানে তো ওনারা ফলো করবেই। তো এটা আসলে বলা মুশকিল, এবং আই এম শিওর মেসির টার্গেট ওইটা না। মেসি এমন একটা প্লেয়ার যে রেকর্ড ওকে চেস করে, ও রেকর্ডকে চেস করে না আমার ধারণা, এবং এমবাপ্পেও তাই হবে। সো এই জিনিসগুলি আসলে দেখা যাবে যে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হাই স্কোরার, হাইস্ট গোলস, হাউ মেনি গোলস উই হ্যাভ, দে কেয়ার অ্যাবাউট উইনিং, দে কেয়ার অ্যাবাউট টু বিকাম চ্যাম্পিয়ন। ওইটা হবে তাদের মেয়ে আমার ধারণা। স্বাভাবিকভাবেই হালান্ডের যে ফর্ম, তাতে ব্রাজিলকে কি খুব একটা ঝামেলায় পড়তে হবে হালান্ডের কারণে? পড়তেই হবে, কারণ আমরা হালান্ডকে জানি বেস্ট কাউন্টার অ্যাটাকিং স্ট্রাইকার। একদম নিজেদের হাফ থেকে সে যেই মুভমেন্টগুলি করে, ইন্টার লিঙ্ক আপ করে মিডফিল্ডে, এসে বিশেষ করে ওডেগার্ডের কথা বলতে হবে। হালান্ডের চেয়ে ওডেগার্ড বেশি ভোগাবে ব্রাজিলকে, বিকজ ওর যে পজিশন বিটুইন দ্য লাইন্স এবং লেফট রাইট, কখন কোথায় যাচ্ছে, সামটাইমস ও নিজেদের স্টপারের মধ্যে চলে যাচ্ছে,
জাস্ট টু ব্রিং আউট দ্য বল দেয়ার। সো ওই জিনিসগুলি ওডেগার্ড হবে কি আমার ধারণা নরওয়ের জন্য। বাট ব্রাজিল আমার মনে হয় যে একটা খেলাতে ফিরে আসতেছে, আস্তে আস্তে একটা টিম হিসাবে খেলা শুরু করেছে, দেখা যাক। শেষ ম্যাচের পরে আনচেলত্তির গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং তিনিও খানিকটা মন্তব্য করেছেন যে তাকে খেলা শেখাবার মতন খুব বেশি নেই। একজনের নাম উল্লেখ করে বলেছেন যে তিনি চাইলে বোধহয় খানিকটা শেখাতে পারেন। আনচেলত্তির স্ট্র্যাটেজি কি হতে পারে? স্ট্র্যাটেজি যেটা উইনিং স্ট্র্যাটেজি, যেটা নকআউট ম্যাচে যেভাবে খেলে সাধারণত, এবং আমি মনে করি যে আনচেলত্তির যে ওই দিন যে প্লেয়ার সার্কুলেশন বা সাবস্টিটিউশন ওয়াজ গ্রেট। ওইটা না করলে ওই সময় ব্রাজিল হয়তো ওই খেলায় ফেরাটা জাপানের সাথে বেশ টাফ হতো। তো ওই চেঞ্জগুলি কাজে লেগেছে। এখনো তো নেইমারকে শুরু থেকে নামানো হবে এমন কোনো আভাস তো তারা দেয়নি, নো চান্স। কিন্তু বলা হচ্ছে যে 90 মিনিট খেলার মতো অবস্থায় আছে, কিন্তু নেইমারের মতো একটা খেলোয়াড়কে এইভাবে সাইড বেঞ্চে বসে রাখা যায়? মেন হচ্ছে যে আমি গত ম্যাচে বলেছিলাম যে যদি ব্রাজিল লিড করে কমফোর্টেবলি 2-0 দেন উই ক্যান সি নেইমার। বাট যখন ম্যাচ খুব টাইট ম্যাচ হবে নেইমারকে নামাবে না। এখন কথা হচ্ছে যে একদম যখন কোনো আশা থাকবে না হয়তো নামাতে পারে। বাট এটা হচ্ছে যে আমরা নেইমার নিয়ে যত কথাই বলি, দে আর ইন আ বেস্ট পজিশন, দ্য কোচেস, দ্য কোচিং স্টাফ, দ্য টিমস, ওরা ওইখানে কি ভাবছে কি করছে ওইটা হচ্ছে ম্যাটার করে। নিশ্চয়ই খেলার সময় আরো পরিষ্কার হবে নিশ্চয়ই এই বিষয়গুলো। দর্শক, আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। এই অংশের শুরুতেই জানিয়ে দিচ্ছি টেলিভিশনের দর্শকদের জন্য কুইজ। প্রশ্নটা হচ্ছে 2014 বিশ্বকাপে গোল্ডেন বুট কে জিতেছিলেন? অপশনগুলো হচ্ছে লিওনেল মেসি, থমাস মুলার, নেইমার জুনিয়র, হামেস রদ্রিগেজ। আর এই উত্তর আপনারা জানাতে পারেন facebook.com/sports24team এই ঠিকানায়, এবং যিনি সঠিক উত্তর দেবেন তার জন্য তো পুরস্কার রয়েছেই। আর গত পর্বের পুরস্কার বিজয়ীর নাম হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ফয়সাল, আপনাকে অভিনন্দন। টিটু ভাই, আপনার কাছে ফিরে আসতে চাই। কানাডার ম্যাচ নিয়ে খানিকটা কথা বলবো আপনার সাথে। আপনার কাছে কি বিশ্লেষণ আছে সেখানে যদি চলে যাই, বোধহয় আপনার ল্যাপটপের স্ক্রিনটা এখন দেখালে সুবিধা হয়। মেইনলি কানাডা যেটা করে আমরা ওই কিছুদিন আগেও দেখিয়েছি এখানে, সেটা হচ্ছে তাদের ভার্টিক্যাল খেলার ইয়েটা খুব এনার্জেটিক টিম, সামনের দিকে যাওয়ার চেষ্টা থাকে বিশেষ করে উইং দিয়ে, এবং ওরা অনেকখানি হাই প্রেসিংও করে। তো মেন হচ্ছে যে এখানে যে টিমটার সাথে খেলা, এই টিমটা তো হচ্ছে যে মরক্কো। সো দে আর ভেরি গুড ইন পজিশন অ্যান্ড ওদের টেকনিক্যালি তারা সাউন্ড, বিশেষ করে সাইবেরি অলরেডি দেখাচ্ছে, এবং ব্রাহিম দিয়াজ, বোয়াদ্দি, এই প্লেয়ারটা হচ্ছে মেইনলি মিডফিল্ডটা পুরোটাই সে ফিল্ড মার্শালের মতো দখল করে রাখে এবং অলওয়েজ সে দৌড়াচ্ছে। তো মেইন হচ্ছে যে আমি মনে করি যে এখানে মরক্কোর জন্য চিন্তার ব্যাপার হবে যে হাকিমি এবং মাজারোই এই দুইজন যখন উপরে যাবে ওইটা টার্গেট করবে হচ্ছে এই উইং ব্যাকের পিছনের জায়গাটা টার্গেট করবে কানাডা। এবং কানাডা হাইলাইনে আসে, অনেক সময় হাই প্রেসিং করে বেশি, তারা ওটা করতে পারে এই জন্য যে ওরা খুব কুইকলি রেস্ট ডিফেন্স খুব কুইকলি আবার রিকভার করতে পারে যদি কাউন্টার অ্যাটাকে পড়ে। তো এখানে আমার মনে হয় এটা হবে যে মেইন ম্যাচের ফ্যাক্টর। আর ওই কানাডার ইয়েটা হচ্ছে যে ওই নিজেদের যেহেতু হোস্ট হিসাবে খেলছে, তো ওই হোস্টরা যে আলাদা একটা সুবিধা পায়, তো এইটাও একটা আমি মনে করি যে খুব চ্যালেঞ্জ মরক্কোর জন্য কানাডাকে ফেস করাটা, এবং এখান থেকে গেলে মরক্কোর জন্য ভালো। মরক্কো যেহেতু গতবার সেমিফাইনালিস্ট, আমি মনে করি যে এখানে ম্যাচটা খুব কম্পিটিটিভ হবে এবং মরক্কো শুড গো থ্রু ফ্রম হিয়ার। এখন পর্যন্ত যে অবস্থা, খেলা যদি কোনো কারণে এক্সট্রা টাইম পেরিয়ে টাই ব্রেকার পর্যন্ত যায়, সেখানে আসলে কোন বিষয়গুলো গেম চেঞ্জার হচ্ছে? মেন হচ্ছে গোলকিপার একটা বড় ইস্যু, তার সাইজ, এবং বোনো আমরা জানি যে সে গতবারও ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল পেনাল্টিজে। তো ওইটা একটা গত ম্যাচেও তারা ওভারকাম করেছে। তো এই জিনিসগুলি অবশ্যই আসবে। বাট কথা হচ্ছে যে পেনাল্টি কিন্তু হচ্ছে একটা স্কিল, ইউ শুড ট্রেন ইট বা প্র্যাকটিস ইট হোয়েন বিফোর এনি নকআউট ম্যাচেস, কারণ এক্সট্রা টাইম হলেই তো আমার করতে হবে। এবং জানা অপোনেন্ট সম্পর্কে, এটা আপনার 1 বছর আগের থেকে 2 বছর আগের থেকে জানার চেষ্টা করে তারা, যে কোন প্লেয়ার কার সাথে আমাদের পড়তে পারে, ওই প্লেয়ারগুলি কে কোন দিকে মারে, এই ইনফরমেশনগুলি ওই পর্যায়ে চলে যায়। দিনের শেষে তো এটা স্নায়ুর একটা খুব বড় অবশ্যই পরীক্ষা ওটা হয়ে তো দাঁড়ায়। থাকবেই।
কালকে নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে। টিটু ভাই, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আবারও ওই পাশে ফিরে যাই, আরো হয়তো গান কিছু শুনবো, তবে তার আগে এখানে একটা আলাপও করা বোধহয় সময় আছে আমাদের হাতে, আলাপ না? বাকি আছে এবং আমাদের সঙ্গে এসআইজ ফ্যামিলি রয়েছে, রক ব্যান্ড যারা করেন। আমরা একটু সারোয়ার কাছে একটু যাই, যে জানতে চাই যে খেলা নিয়ে আসলে কি হয় বাসার মধ্যে। আমরা বিভিন্ন ম্যাচ দেখি, বিভিন্ন রকমের ম্যাচ। সো সবসময় একটা টিম সাপোর্ট করা একটা ফেভারিট টিম থাকে, বাট তাছাড়া আমরা জাস্ট এমনি মাঝে মাঝে জাস্ট আলাদা খেলাগুলো দেখার সময় জাস্ট চুজ করি কে জিতবে, কে মনে হয় কে জিতবে। যেরকম লাস্ট টাইম গতকাল দেখেছিলাম হচ্ছে অস্ট্রেলিয়া আর ইজিপ্ট। আমি ছিলাম টিম ইজিপ্ট, ও ছিল অস্ট্রেলিয়া, বাট ও পরে চেঞ্জ করে ফেলেছিল, কেন জানি না। তারপরে ও ছিল অবস্থা খারাপ দেখে আগেই না, মানে আমরা চেষ্টা করি যে সবাই যদি এক দলে চলে যায় তাহলে তো মজা হয় না। তো কালকে যেমন যেটা হয়েছে, কালকেরটাই বেশি বলা দরকার, যে আমি বলছি ইজিপ্ট, ওর মা বলছে ইজিপ্ট, হ্যাঁ ও বলছে ইজিপ্ট, এখন ওকে জোর করে ফার্স্টে অস্ট্রেলিয়া বানানো হলো। তোমাকে অস্ট্রেলিয়া হইতে হবে, তো একজন অপোনেন্ট লাগবে যাকে আসলে সবাই মিলে একটা বিতর্ক হবে। আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম, বড় দুই বোন কি মাঝে মাঝে মারটার দেয় নাকি, বা কোনো ধরনের অত্যাচারের শিকার হতে হয়? সবচেয়ে ছোট যেহেতু তুমি। না, যখন লাগে তখন দেয়। কেমন কেমন সেটা একটু ভেঙে বলো, কখন লাগে? যখন বেশি দুষ্টুমি করি তখন। তাই? সত্যি দুষ্টুমি করো তুমি? হ্যাঁ, কেমন ধরনের ছোটরা তো দুষ্টুমি? সবসময় দুষ্টুমি করতে হয়। অবশ্যই, এটা একটা দায়িত্বের তিনজনের মধ্যে মধ্যে কে পড়ে। বেশি দুষ্ট? আমি ও আচ্ছা, সে কি নিজেই ধরনের স্বীকার দুষ্টুমি করছে। করো, আর তখন কি ধরনের শাস্তি হয়? মাঝে মাঝে ওদেরকে অনেক খেপাই, ওরকম কি করলে আগে, খেপালেই তো আগে আসলে। মানে কেমন করে খেপাও? যেমন ঈদকে বলে খাবারটা ভালো হয়নি, রান্নাটা ভালো হয়নি। ভালো না, হলো? ও আরেকটু আলাদা করে বলে, একবারে বলে না ভালো হয়েছে, ও বলে যে হ্যাঁ এটা ভালো হয়েছে, একটা এক্সপ্রেশন। তারপরে হচ্ছে আমাকেও মাঝে মাঝে খেপায়, হচ্ছে কিভাবে, তোমার আজকে কি কাজ আছে, অ্যাজ ইফ আমি কোনো কাজ করছি না। ওদের আচ্ছা। সরি, তিনজনের তো আলাদা আলাদা, যেমন ঈদ রান্না করতে পারে, আমরা আর আর দুজনের গানের বাইরে যদি আমরা বিশেষ কোনো কোয়ালিটি চিন্তা করি, কে কি পছন্দ করে? আলিনা তুমি গানের বাইরে কি করো? আমি অনেক রকমের বই পড়ি হুমায়ুন আহমেদের, এবং মাঝে মাঝে চেস এবং অনেক ধরনের বোর্ড গেমস খেলি, আর টিভি তো দেখি। ওর সবচেয়ে ফেভারিটটাও বলতে ভুলে গেছে, ও ডান্স করে অনেক। ও শি ইজ এ ভেরি গুড ড্যান্সার আলিনা। ও মাইকেল জ্যাকসনের সব স্টেপই ও তোলা আছে। ওকে, আচ্ছা, খেলা যেহেতু চলছে একটু খেলা নিয়ে কথা বলি। বাসার মধ্যে যখন খেলা চলে, কে সবচেয়ে বেশি চিৎকার করে কিংবা খুব বেশি এক্সাইটেড থাকে? আমি আমি গতবার কান্নাও করে দিয়েছিলাম আর্জেন্টিনা জেতার পর। আচ্ছা, মানে খুব ইমোশনাল, খুব ইমোশনাল। আর তাহলে গতকাল যে অস্ট্রেলিয়া আবার হারলো, যেহেতু তুমি ওটা তো অস্ট্রেলিয়া আমি সাপোর্টে হতে ছিলে, চাইনি, so আমি কিছু মানে কোনো ইমোশন ছিল না। ছিল না? আচ্ছা, ডক্টর ঈশার কাছে একটু আসতে চাই, 3 মেয়ে বড় হয়ে ওঠা, এখন তো প্রায় একজন তো 18+ হয়ে গেছে, এই জার্নিটা কেমন ছিল, এবং এই যে তারাও গানের দুনিয়াতে আসলো, গান ভালোবাসলো, এটা কিভাবে হয়ে উঠলো? জার্নিটা তো অসাধারণ আসলে। মানে এক কথায় বলতে গেলে যে মোটামুটি এখন যেটা মনে হয় যে ওরা সবসময় মনে হয় এরকমই ছিল। হ্যাঁ, ওদের ছোটোবেলার ব্যাপারগুলো যখন ছবি দেখি তখন আস্তে আস্তে রিকল করি যে ও আচ্ছা, ও ঈদ এমন ছিল, সারো এমন ছিল, আলিনা এমন ছিল, তখন আস্তে আস্তে মনে পড়ে। কিন্তু যখন একসাথেই আছি তখন ওই ছোটোবেলার জিনিসগুলো ওভাবে রিকল করতে পারি না, মনে হয় ওরা তো সবসময় এমনই ছিল, আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে গেছে সবসময়। আর আরেকটা যেটা আমার মনে হয়, ওরা আসলে ওর বাবা যেটা বললো যে মিউজিক করার জন্যই ওরা আসলে পৃথিবীতে এসেছে। ওদেরকে প্রথম দিকে বাংলাদেশের সবাই যেটা মানে ওরা নিজের ইচ্ছায় মিউজিক করে, মানে এই প্রশ্নটা আমি এত শুনতাম, আমার কাছে মনে হতো যে আচ্ছা মাঝে মাঝে ওদেরকে music বাসায় ওদের নিয়ে blood-এ দেখাই ছিল, যে এটা বলা ওরা যায়। নিজের ইচ্ছাই করে, কারণ blood-এ আমরা ছিল। কখনোই ওদেরকে পুশ করি নাই যে তোমাকে এটা করতে হবে, মিউজিক করতে হবে। ইভেন আলিনা যে ডান্সের কথা বললো, আলিনা অনেক সময় অনেক মানে 1 ঘন্টার উপরে ও ডান্স করে যাচ্ছে। হ্যাঁ, এবং ও হচ্ছে বিভিন্ন বাইরের যে স্টেপগুলো বিভিন্ন রকমের ডান্স নিজে নিজেই তুলে ফেলে। তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা সবার কাছ থেকে একটু ওয়ার্ল্ড কাপের প্রেডিকশনটা শুনতে চাই। রাকি আপুকে থেকে শুরু করি, যে ফাইনাল কে খেলবে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আর্জেন্টিনা আর ফ্রান্সই খেলবে।
আমি আর্জেন্টিনা আর ফ্রান্স। আমারও তাই আর্জেন্টিনার ফ্রান্স খেলবে হতে পারে। একমত। আমার কাছেও মনে হয়েছিল আর্জেন্টিনার ফ্রান্স, বাট একটু ডিফারেন্ট হওয়ার জন্য আমি বলবো আর্জেন্টিনার স্পেন। একজনকে একটু Okay. অন্য এবং মতামত ফ্রান্সের দিতে চেয়ে হয়, স্পেন তাই না? সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য। আমি আগে So, World আমার Cup-এ কাছেও তাই স্পেন মনে হচ্ছে আমার কাছে। স্পেন এবং আর্জেন্টিনা। ওকে, তার মানে আমরা একটা প্রেডিকশন পেয়ে গেলাম এবং আমরা এই অনুষ্ঠান সময় আমাদের ফুরিয়ে চলবে, এসেছে। সময়ও একেবারে শেষের দিকে। আমরা বিদায় নিব আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে। তবে আমাদের সঙ্গে যে পরিবার আছে সেই পরিবারের কাছ থেকে একটা গান শুনতে শুনতেই আমরা বিদায় নিই। এই গানটির নাম রূপকথার গল্প। গানটি লিখেছে রাকিয়া ইশরা, সুর করেছি আমি। আমাদের স্পটিফাই, ইউটিউবে গানটা আছে। কথা কল্পনা নয় মিছে অভিলাষী জীবন যাকে না কেটে শুধু ভালোবেসে রূপ কথা কল্পনা নয় মিছে অভিলাষী জীবন যাকে না কেটে শুধু ভালোবেসে রংধনু রং হয়ে ছুঁয়ে যাব আজ জলে ভেজা নীল আকাশ ভালোবেসে মিলে মিশে হব একাকার কেটে যাবে সব আধার রংধনু রং হয়ে ছুঁয়ে যাব আজ জলে ভেজা নীল আকাশ টানা মিলে যাব ভেসে জোছনা বিহার কেটে যাবে সব আধার রং। প্রস্তুত থাকে কোনোটা? কোনটা করবা? আমাদের কোনটা বলুন? তাতে বা আমরা গিটারও শুনতে আগে পারি। একটা গানও শুনতে পারি। আপনারা তো বিভিন্ন ধরনের গান করেন। গিটার করো। গিটারের সোলো হতে পারে।